হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব WBSSC গ্রুপ সি যে এক্সামটা রয়েছে সেই এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সামনে যেহেতু রয়েছে এই এক্সামটা, তোমরা জানো যে এক্সামের ডেটও টেন্টেটিভলি অ্যানাউন্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এক্সামটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা এক্সাম। আর এর যে প্রশ্নগুলো আসবে, 20টা প্রশ্ন আসবে ম্যাথস থেকে। তোমরা জানো নতুন সিলেবাস পেয়ে গেছো, সেখানে 20টা ম্যাথসের কোশ্চেন আসবে। আর সেই কোশ্চেন গুলোকে তোমাকে কিন্তু প্রত্যেকটাকে কারেক্ট করতে হবে যদি তুমি কোয়ালিফাই করতে চাও। তো সেক্ষেত্রে আমরা একটা প্র্যাকটিস সেট এখানে আলোচনা করছি। এরকম ভাবে আমরা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। গ্রুপ সি যেমন রয়েছে, আমরা গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট নিয়েও কিন্তু আলোচনা করব, যেরকম টাইপের প্রশ্ন আসে। আর নতুন যে সিলেবাসটা তারা দিয়েছে, সেই সিলেবাসে যে যে টপিকগুলোকে তারা রেখেছে, সেই টপিকের ওপর বেস করেই কিন্তু আমরা এই সেশনটাকে আমরা কন্টিনিউ করছি। ওকে, চলো দেরি না করে আমরা স্টার্ট করে দিই ফার্স্ট কোশ্চেন নিয়ে ডিসকাশন। আচ্ছা, প্রথম দেখো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, একটা লসাগু গসাগুর কোশ্চেন রয়েছে। চ্যাপ্টারটা রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বলা হচ্ছে যে দুটো সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 60 এবং 3। এটা 3, হ্যাঁ, এটা হচ্ছে 60। বলছে যদি একটি সংখ্যা 15 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? গ্রুপ সি লেভেলেরই প্রশ্ন, খুব সহজেই সলভ করে দেওয়া যায়। তোমরা জানো এই কোশ্চেনটাকে সহজে কিভাবে সলভ করতে হয়। দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল যা হয়, সংখ্যা দুটোর গুণফলও তাই হয়। এটাই হচ্ছে রুল। আমি একবার লিখে নিচ্ছি যে দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল যা হবে, সেই দুটো সংখ্যার গুণফলও তাই হবে। এটাই হচ্ছে রুল। আর এই রুলের মাধ্যমেই তোমরা কিন্তু এই কোশ্চেনটাকে সলভ করবে। তাহলে লসাগু আর গসাগুর গুণফল যা হবে, সংখ্যা দুটির গুণফল তাই হবে। ঠিক আছে, দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল যা, সংখ্যা দুটির গুণফল তাই। এবার লসাগু আর গসাগুর মান প্রশ্নে দিয়ে দিয়েছে। লসাগুর মান দেওয়া আছে 60 আর গসাগুর মান দেওয়া আছে হচ্ছে 3। সংখ্যা দুটির গুণফল, দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 15, আর আরেকটা সংখ্যা জানি না, তুমি ধরে নাও হচ্ছে এক্স। আর একটা সংখ্যা, একটা ছোট্ট করে ইকুয়েশন তৈরি হলো। এই 15টাকে যদি তুমি এদিকে শিফট করাও, তাহলে 15টা এক্স এর সাথে যেভাবে মাল্টিপ্লিকেশনে রয়েছে, এদিকে এলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। এদিকে যেহেতু গুণের সম্পর্ক, এদিকে এলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে 60 আর 3কে গুণ করে আমরা 15 দিয়ে ডিভাইড করবো। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 60 × 3 ডিভাইডেড বাই 15। তাহলে 3 × 4 = 12। তাহলে 12 হচ্ছে সেকেন্ড নাম্বারটা। তাহলে ফার্স্ট নাম্বারটা দেওয়া ছিল কত? 15, সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 12। এই দুটো সংখ্যারই লসাগু দেখবে 60 আসবে, আর এই দুটো সংখ্যারই গসাগু দেখবে 3 আসবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। খুবই সিম্পল প্রশ্ন। আমরা মুভ করব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এটাও লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে দেওয়া। 4টে ঘন্টা যথাক্রমে 5, 10, 15 এবং 20 সেকেন্ড অন্তর অন্তর বাজে। যদি তারা প্রথমে একসাথে বাজে, তবে পরবর্তী কত সময় পর তারা আবার একসাথে বাজবে? তার বলতে 4টে ঘন্টা রয়েছে, 4টে ঘন্টা এই 5 সেকেন্ড অন্তর অন্তর প্রথম ঘন্টাটা বাজছে, সেকেন্ড ঘন্টাটা 10 সেকেন্ড অন্তর অন্তর বাজছে, থার্ডটা 15 সেকেন্ড অন্তর অন্তর বাজছে, আর ফোর্থ ঘন্টাটা 20 সেকেন্ড অন্তর অন্তর বাজছে। তো তারা একসাথে একবার বেজে উঠেছে, তারপর তারা নিজেদের এই টাইমের ইন্টারভ্যালে তারা নিজেদের মতন বাজতে লাগছে। আর জানতে চাইছে যে প্রথমবার একসাথে বাজার ঠিক কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে। তো এই টাইপের কোশ্চেন আমরা সলভ করি হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু করে। এই সংখ্যাগুলোর লসাগু করার পর যেটা আসবে সেটা টাইমই আসবে, কারণ দেখো আমরা টাইমের লসাগু করছি, তো টাইমই তো আসবে। আর যে টাইমটা আসবে সেই টাইমটা ডিনোট করবে যে পরবর্তী ঠিক কোন সময় পর আবার পরের ঘন্টাটা মানে 4টে ঘন্টা একসাথে বাজবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই 4টে সংখ্যার লসাগু করে নিই। 5, 10, 15 আর 20 লসাগু আমরা সিম্পল ভাবেই করছি, কোনো রকম শর্টকাটের দিকে যাচ্ছি না। 5, 10, 15 আর 20। আচ্ছা, যখন লসাগু করবে, লসাগুর একটা জিনিস তোমরা কিন্তু খেয়াল রেখো। অনেক ক্ষেত্রে কি হয় আমি দেখেছি যে লসাগু করতে গিয়ে লসাগু ফলটাকে, যেটা অ্যাকচুয়াল যে আসার কথা, তার ডবল বা তার 3 গুণ আনসার নিয়ে চলে আসো। তো সেটা কেন ভুল হয় তার কারণটা আমি বলছি। দেখো এখানে 4খানা সংখ্যা দেওয়া আছে। প্রথমে তোমরা চেক করবে যে 4টে সংখ্যায় কিছু দিয়ে যাচ্ছে কিনা।
যদি চারটে সংখ্যা কিছু দিয়ে না যায় তখন আমরা তিনটে সংখ্যায় আমরা দেখি যে তিনটে সংখ্যা কিছু দিয়ে যাচ্ছে কিনা। এখন যেমন এখানে চারটে সংখ্যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমি চারটে সংখ্যা কি আমি কি করব 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কি 1 2 3 আর 4। নেক্সট তোমাকে দেখতে হবে যে এই চারটে সংখ্যা কিছু দিয়ে যাচ্ছে কিনা, যদি না যায় তখন আমরা যাব হচ্ছে তিনটে সংখ্যা কিছু দিয়ে যাচ্ছে কিনা। দেখো তিনটে সংখ্যা কি কিছু দিয়ে যাচ্ছে এর মধ্যে, তিনটে সংখ্যা কিন্তু কিছু দিয়ে যাচ্ছে না। যখন আমরা দেখবো যে তিনটে সংখ্যা কিছু দিয়ে যাচ্ছে না তখন আমাদের আসতে হবে হচ্ছে দুটো সংখ্যা কিছু দিয়ে যাচ্ছে কিনা। দুটো সংখ্যা দেখো 2 আর 4, এই দুটো সংখ্যা 2 দিয়ে বিভাজ্য। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকছে আনকমন ফ্যাক্টর গুলো 1 1 3 আর 2। ব্যাস, লসাগু কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এই নাম্বারগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে 5 2 1 1 গুণ করার প্রয়োজন নেই, 5 2 3 আর 2 গুণ করে দাও। তাহলে 5 × 2 × 3 × 2, তাহলে কত আসে 60। এবার দেখো 60 যে এলো, 60 এর এককটা কি, ইউনিটটা কি। এখানে যে তুমি নাম্বারগুলো লিখেছিলে সেই নাম্বারগুলোর দেখো পেছনে লেখা আছে ইউনিট সেকেন্ড। তাহলে লসাগু করার পর যেটা এলো সেটা কিন্তু সেকেন্ড এলো। তাহলে 60 সেকেন্ড পর 4টে ঘন্টা আবার একসাথে বেজে উঠবে। আর 60 সেকেন্ড দেখো অপশানে কি রয়েছে, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট আমরা জানি। তাহলে 1 মিনিট অপশানে রয়েছে, অপশন বি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। পাতি লসাগু করতে হলে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। আচ্ছা, একটা সিম্পলিফিকেশনের প্রশ্ন দেওয়া আছে। এটা একটা ইম্পর্টেন্ট টাইপ প্রশ্ন কিন্তু, ঠিক আছে, একটু ভালো করে ফলো রাখবে। এই টাইপের প্রশ্নগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনগুলোকে সহজে সলভ করার একটা ট্রিক্সও রয়েছে, আমি ট্রিক্সটাও আলোচনা করে নেবো এখানে। দেখো এখানে বলা হচ্ছে 1/3 × 5 প্লাস 1/5 × 7 প্লাস 1/7 × 9 প্লাস 1/9 × 11, এটার মান কত হবে। এখন যদি আমি এই কোশ্চেনটাকে নর্মাল ভাবেই করতে চাই লসাগু করে, তাহলে অনেকটাই কিন্তু লেন্দি হয়ে যাবে, আর এই লসাগু ফলটাও কিন্তু অনেকটাই বড় হবে। তো সেক্ষেত্রে আমি দেখো এখানে শর্টকাটটা তুমি পরে আসছি, তার আগে আমি জিনিসটাকে একটু ডেসক্রিপটিভ বলে দিই, তাহলে শর্টকাটটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে নিচে দেখো দুটো দুটো করে নাম্বার গুণফল আকারে রয়েছে, ঠিক আছে, মানে 3 × 5 5 × 7 7 × 9 9 × 11 এইভাবে রয়েছে। তো এই দুটো করে যে নাম্বার রয়েছে সেই দুটো করে নাম্বারের দেখো গ্যাপটা রয়েছে হচ্ছে 2 এর। যেমন 3 আর 5 এর গ্যাপ কত 2, 5 আর 7 এর গ্যাপ কত 2। এখানে প্রত্যেকটা নাম্বারের মধ্যে যে গ্যাপটা মেনটেন হচ্ছে সেই গ্যাপটা হচ্ছে 2। তো তোমাকে কি করতে হবে, এই লবেতে 2 নিয়ে আসতে হবে, ঠিক আছে। যখনই তুমি দেখবে যে এখানে গ্যাপগুলো 2 এর রয়েছে তাহলে তোমাকে লবে কি নিয়ে আসতে হবে, 2 করে নিয়ে আসতে হবে। যদি তুমি দেখো যে প্রশ্নের মধ্যে এরকম 4 এর গ্যাপ রয়েছে বা 3 এর গ্যাপ রয়েছে, তাহলে তোমাকে ওই লবটাকে 4 বা 3 এ কনভার্ট করতে হবে। যেমন এখানে লবটা কি রয়েছে 1 রয়েছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, লবটাকে 2 এ কনভার্ট করতে হবে। তো লবটাকে 2 এ তো এমনি এমনি কনভার্ট হবে না, তাহলে আমাকে কিছু না কিছু এই সিরিজটায় কিছু না কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা আমি বলছি, দেখো এর পরের স্টেপটা তুমি যদি এইটা লেখো, আমি একটা হাফ কমন নিয়ে আমি যদি লবের এইগুলোকে আমি 2 করে লিখি, তাহলে 2/3 × 5 প্লাস 2/5 × 7 প্লাস 2/7 × 9 প্লাস 2/9 × 11। দেখো তাহলে কি হলো, এই যে এক্সপ্রেশনটা আর এই যে এক্সপ্রেশনটা, দুটো এক্সপ্রেশনই কিন্তু সেম। কেননা তুমি দেখো এখানে যখন তুমি 2 করে লিখছো পরের স্টেপে, আমি একটা কিন্তু বাইরে হাফ কমনও নিয়ে নিচ্ছি। বাইরে হাফ কমন মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দেওয়া। হাফ কমন নেওয়া বা হাফ দিয়ে গুণ করা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। তাহলে হাফ বাইরে আছে মানে হচ্ছে হাফ কমন নেওয়া, অর্থাৎ এটা 2 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। লবে যেহেতু 2 করে নেওয়া হয়েছে তাই আমরা লাস্টে কি করছি, 2 দিয়ে ভাগও করছি। এবার দেখো এটা হাফ যেমন আছে তেমন থাক। এই ওপরের 2টাকে তুমি লিখতে পারো 5 - 3, এই ওপরের 2টাকে তুমি লিখতে পারো 7 - 5, এই ওপরের 2টাকে তুমি লিখতে পারো 9 - 7, এই ওপরের 2টাকে তুমি তাহলে কিভাবে লিখবে 11 - 9। যেভাবে নিচে নাম্বারগুলো সেট করা আছে ওইভাবেই আমরা ওপরের নাম্বারগুলোকে মাইনাস আকারে লিখবো। তাহলে 5 - 3 বাই নিচে কত আছে 3 × 5। আমি কোনো রকম স্টেপ জাম্প করছি না, আমি এখন ডিটেলস একবার সলভ করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি দেখিয়ে দেবো এটার শর্টকাটটা কি। একদম একটা ক্যালকুলেশনে তুমি আনসারটা পেয়ে যাবে। নেক্সট এখানে 7 - 5 নিচে হচ্ছে 5 × 7। আচ্ছা তারপরেরটা 9 - 7 বাই 7 × 9। তারপর 11 - 9 বাই 9 × 11। আচ্ছা এটা লেখার পর এবার দেখো সেপারেশনের কাজ, মানে কিরকম একটা জিনিস তোমাদের দেখাই।
এ প্লাস বি বাই সি, এটাকে আমরা সেপারেট করে এইভাবে লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি, এটা লেখা যায়। আবার ধরো এ মাইনাস বি বাই সি আছে, এটাকে আমরা সেপারেট করে এইভাবে লিখতে পারি এ বাই সি মাইনাস বি বাই সি। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তার মানে ডিনোমিনেটরে যেটা আছে সেটা কিন্তু দুটো ভগ্নাংশের ডিনোমিনেটরেই বসবে। এখন আমি যদি বলি যে এইরকম এ মাইনাস বি, নিচে এরকম রয়েছে সিডি রয়েছে, ধরো এরকম রয়েছে, নিচে সিডি রয়েছে, তাহলে আমি এটাকে যদি সেপারেট করতে চাই তাহলে আমি কিভাবে লিখবো? আমি এভাবে লিখবো এ বাই সিডি মাইনাস বি বাই সিডি। মানে যে ডিনোমিনেটর বা হরে রয়েছে সে কিন্তু এই দুটো ভগ্নাংশের ডিনোমিনেটরেই থাকবে। এমন নয় যেখানে সিডি আছে এর নিচে সি থাকবে ওর নিচে ডি থাকবে, এমন কিন্তু না, পুরো সিডিটাই এর মধ্যেও থাকবে ওর মধ্যেও থাকবে। ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছো। এবার দেখো এখানে তো ওই যে সিডির মতনই তো কাজ করছে, সিডি মানে কি সি আর ডি এর গুণফল, দেখো নিচে তো তাই রয়েছে, আর উপরে দেখো এ মাইনাস বি টাইপের কিছু রয়েছে। তাহলে এটাকে আমরা যদি সেপারেট করি তাহলে হাফ যেমন আছে তেমন থাকলো, তাহলে আমরা এটাকে সেপারেট করলে কি লিখবো? 5/5 নিচে কিন্তু 3 into 5 লিখতে হবে, মাইনাস 3 নিচে আবার 3 into 5 লিখতে হবে। এমন নয় যে এটা আমি 5/3 লিখলাম মাইনাস 3/5 লিখলাম, এমন কিন্তু না, নিচে পুরো ডিনোমিনেটর যেমন রয়েছে এখানে ডিনোমিনেটর দুটো একই সেম থাকবে, প্লাস তারপর রয়েছে, তারপর পরেরটাকে সেপারেট করলে 7/5 into 7 মাইনাস 5/5 into 7। দেখো এটাকে আমি কিন্তু ইন ডিটেল সলভ করে দেখাচ্ছি, তাই কিন্তু একটু লেন্দি হচ্ছে। এটাকে যখন আমি শর্টকাটে বলবো তখন দেখবে একটা লাইনেতেই কোশ্চেন সলভ হয়ে যাবে। নেক্সট পরের টার্মটা আমি লিখছি, তাহলে 9/7 into 9 মাইনাস 7/7 into 9 প্লাস 11/9 into 11 মাইনাস 9/9 into 11। আচ্ছা এবার দেখো ওপর নিচ কিছু না কিছু কাটবে, দেখো এই 5-এর সাথে 5 কাটবে, এই 3-এর সাথে 3 কাটবে, এই 7-এর সাথে 7 কাটবে। তাহলে আমি সব কাটাকুটি করে আরেকবার লিখছি, 5-এর সাথে যদি 5 কেটে যায় তাহলে এটা কি 1-এর 3 হয়ে যাবে, মাইনাস যদি 3-এর সাথে 3 কেটে যায় তাহলে এটা কি পড়ে থাকবে 1-এর 5, প্লাস আবার যখন 7-এর সাথে 7 কেটে যাবে কি পড়ে থাকবে এটা 1-এর 5, মাইনাস যখন 5-এর সাথে 5 কেটে যাবে পড়ে থাকবে 1-এর 7, প্লাস তারপর যখন 9-এর সাথে 9 কেটে যাবে এটা পড়ে থাকবে 1-এর 7, আবার মাইনাস যখন 7-এর সাথে 7 কেটে যাবে পড়ে থাকবে 1-এর 9, প্লাস পরেরটা আবার 1-এর 9 মাইনাস 1-এর 11। নাও এবার প্রথম টার্ম আর শেষ টার্মকে বাদ দিয়ে মাঝখানকার টার্মগুলো সবকটা কিন্তু দেখো ক্যান্সেল আউট হচ্ছে, এই টার্মের সাথে এই টার্ম ক্যান্সেল আউট হচ্ছে পজিটিভ নেগেটিভ থাকার জন্য, এই টার্মের সাথে এই টার্ম ক্যান্সেল আউট হচ্ছে পজিটিভ নেগেটিভ থাকার জন্য, এখানেও তাই। শুধু পড়ে থাকছে দেখো ফার্স্ট টার্মটা আর লাস্ট টার্মটা পড়ে থাকছে, যার সামনে বাইরে একটা কি রয়েছে হাফ রয়েছে। তাহলে এখানে বাইরে যেমন হাফ রয়েছে তেমন থাকুক, এখান থেকে ফার্স্ট টার্ম কত আসছে 1-এর 3, আর এখান থেকে লাস্ট টার্ম কত আসছে 1-এর 11। দেখো 1-এর 3 মাইনাস 1-এর 11। না এবার এটাকে ক্যালকুলেট করা যাক, নিচে যেমন লসাগু করা হয় সেরকম লসাগু, এখানে 1-এর 2 যেমন রয়েছে তেমন থাক, আমরা লসাগুটাকে আগে সেরে ফেলি। 33 হচ্ছে লসাগু, উপরে 11 মাইনাস 3 হবে নর্মাল বিয়োগ, 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 8, আর এখানে 1-এর 2 আছে যখন 8 আর 2 কেটে কুটে 4 হয়ে যাবে, তাহলে 4-এর 33 হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। এবার দেখো এটা তো গেল হচ্ছে ডেসক্রিপটিভ, তুমি এই কোশ্চেনটাকে খুব সহজেই সলভ করতে পারতে। দেখো নিয়মটা এরকম বলে দিই, ডিফারেন্স কত করে রয়েছে 2 করে রয়েছে, তাহলে যখনই ডিফারেন্স 2 করে থাকবে তুমি কমন নিয়ে নেবে হচ্ছে একটা 1-এর 2, কমন নিয়ে নেওয়ার পর এখান থেকে ফার্স্ট টার্ম 1-এর 3 কে নিয়ে নাও, এখান থেকে ফার্স্ট টার্ম এই 3 কে দেখে কি নিয়ে নাও 1-এর 3 কে নিয়ে নাও, তারপর মাইনাস সাইন দাও, আর এখান থেকে লাস্ট টার্ম এখানে শেষে দেখো 11 সংখ্যাটা দেখতে পাচ্ছি 1-এর 11 নিয়ে নাও। তাহলে মাঝখান থেকে এই সমস্ত স্টেপ বাদ হয়ে গেল, শুধু দেখো তোমার এই জায়গা থেকে তুমি পৌঁছে গেলে হচ্ছে একদম এই জায়গায়, আর আনসার তুমি বের করে নিলে। তাহলে এটাই হচ্ছে শর্টকাট, কিন্তু শর্টকাটটা দেখানোর আগে আমাকে আগে একটু ডেসক্রিপ্টরটা দেখানোর দরকার ছিল, তাই আমি ডেসক্রিপ্টর দেখিয়ে দিলাম, তারপর আমি শর্টকাটে গেলাম। তাহলে কি বললাম যে এখানে ডিফারেন্স গুলো আছে হচ্ছে 2-এর, তাই তুমি 1-এর 2 কমন নিয়ে নিলে, আর এখান থেকে ফার্স্ট টার্মটাকে নিয়ে নেবো হচ্ছে 1-এর 3, আর এখান থেকে লাস্ট টার্মটাকে নিয়ে নেবো হচ্ছে 1-এর 11, মাঝখানে মাইনাস সাইন দিয়ে আমরা ক্যালকুলেট করে নেবো। ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে আনসার, অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ইম্পর্টেন্ট টাইপ একটা কোশ্চেন। আমরা মুভ করবো নেক্সট কোশ্চেনে। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, একটা সিম্পলিফিকেশনের আবার একটা কোশ্চেন।
দেওয়া আছে 5.32 ইন্টু 5.32 মাইনাস 2.72 ইন্টু 2.72 হোল ডিভাইডেড বাই 2.6। দেখো এই কোশ্চেনটাকে তুমি অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করে সলভ করতে পারবে। তার কারণ তুমি দেখো ওপরে দেখো দুটো সেম নাম্বার রয়েছে, মানে দুটোকে তুমি যদি এ স্কোয়ার ভাবো, মানে এটাকে এ ভাবলে এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটাকে এখানে আমি লিখছি এ স্কোয়ার, একটা মিনিট, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2.6 আছে। আচ্ছা, উপরের অংশটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে সেপারেট হয়ে যাবে, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 5.32 প্লাস 2.72 আর 5.32 মাইনাস 2.72 আর নিচে রয়েছে হচ্ছে 2.6। আচ্ছা, উপরের অংশটা অ্যাড করলে আমরা কত পাই, 8.04 ইন্টু এই অংশটা মাইনাস করলে আসছে কত, এটা আসছে 2.6 আর নিচেও আছে হচ্ছে 2.6, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে 2.6 এর সাথে 2.6, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 8.04। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কোশ্চেন 4 এর আনসারটা হলো কি অপশন 8। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। কোশ্চেন নাম্বার 5 বলছে একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত 7:5। যদি আরো 20 জন মেয়ে ওই স্কুলে যোগ দেয় তাহলে ছেলে আর মেয়ের নতুন অনুপাত হয়ে দাঁড়ায় 7:6। প্রাথমিকভাবে স্কুলে মোট কতজন শিক্ষার্থী ছিল, প্রাথমিকভাবে মানে হচ্ছে শুরুতে কতজন শিক্ষার্থী ছিল সেটা জানতে চাইছে। দেখো এটা সিম্পল না, রেশিও মেথডে কোশ্চেনটাকে সলভ করে দেওয়া যায়। আমি এখানে লিখছি ছেলে আর মেয়ে, তার যে অনুপাত প্রথমে ছিল হচ্ছে 7:5, ঠিক আছে, আর যখন 20 জন মেয়ে সেই স্কুলে যোগদান করলো তারপরে অনুপাত হয়ে দাঁড়ালো কত, 7:6। তোমরাই বলো এখানে মেয়ের সংখ্যা বেড়ে গেছে, 1 ইউনিট বেড়েছে, কিন্তু দেখো ছেলের সংখ্যা বাড়েনি। কেন বাড়েনি, কারণ স্কুলে তো ছেলে জয়েন করেনি, স্কুলে মেয়ে জয়েন করেছে, তাহলে ছেলের সংখ্যা সেম রাখতেই হবে। যদি ছেলের সংখ্যা এখানে সেম না থাকতো তাহলে আমরা এই প্রথম অনুপাতটাকে আর দ্বিতীয় অনুপাতটাকে কিছু দিয়ে গুণ করে ছেলের সংখ্যাটাকে সেম বানিয়ে নিতাম, কিন্তু এখানে তার প্রয়োজন পড়েনি, যেহেতু ছেলের সংখ্যা প্রশ্নের মধ্যে এখানে কি সেম দেওয়াই আছে। তাহলে মেয়ের সংখ্যা 1 ইউনিট বেড়েছে, তাহলে 1 ইউনিটের মান প্রশ্নে দিয়ে রেখেছে হচ্ছে 20 জন। জানতে চাইছে প্রাথমিকভাবে কতজন শিক্ষার্থী ছিল, প্রাথমিকভাবে ছিল হচ্ছে 12 ইউনিট শিক্ষার্থী ছিল, 7 আর 5 কত, 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে হয়ে যাবে কত, 240 জন। ঠিক আছে, তাহলে 240 জন শিক্ষার্থী ছিল, অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এ বি এবং সি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে আর তাদের আয় যথাক্রমে 8%, 10% আর 12% বৃদ্ধি পাচ্ছে, তাহলে নতুন আয়ের অনুপাতটা কি হবে, ভালো করে শুনবে। দেখো এখানে আয়ের অনুপাত দিয়ে রেখেছে আর আয়গুলো এত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে, নতুন আয়ের অনুপাত কি হবে। তো আমি এক কাজ করি, এখানে আমি ধরে নিচ্ছি আয় 3 টাকা, 5 টাকা আর 4 টাকায় ছিল, এত পার্সেন্ট করে বাড়ছে, মানে আমার নতুন আয় এরকম হবে 3 টাকার ওপর আমি যদি এখন 8% বাড়িয়ে দিই তাহলে 3-এর সাথে কত গুণ হবে, 108/100 গুণ হবে। নতুন অনুপাত চাইছে, তাহলে এটা হচ্ছে প্রথম আয়টা, নতুন আয়টা, অনুপাতের সাইন দিলাম। নেক্সট হচ্ছে শুরুতে আয় ছিল হচ্ছে 5 টাকা, তার 10% বেড়ে যাবে, মানে 110/100 দিয়ে গুণ হবে। আর তারপর একটা 4 ছিল, বেড়ে যাচ্ছে 12%, 112/100 দিয়ে গুণ হবে। মাঝখানে যেহেতু অনুপাতের সাইন রয়েছে তাই আমি সেম নাম্বার দেখে নিচে 3টে 100কে কেটে দিতে পারি। আচ্ছা, ওপরের এই পার্টগুলো তুমি ক্যান্সেল আউট করতে পারো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে যদি এটাকে ক্যান্সেল করি তাহলে পড়ে থাকছে কত, 54। আচ্ছা, 2 দিয়ে এটা ক্যান্সেল আউট করলে হচ্ছে কত, 55, আর এটা হয়ে যাবে কত, তাহলে 56। আচ্ছা, আর কি কিছু কাটছে একবার দেখে নেওয়া যাক। না, আর তো কিছু কাটছে না, তাহলে এগুলোকে আমরা গুণ করে দিই। তাহলে 54-র সঙ্গে 3 গুণ করলে হবে কত, 162, 162। 55-র সঙ্গে 5 গুণ করলে হবে কত, এই সংখ্যাটা 275, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। আর 56-র সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 224, তাহলে অপশন বি এরটা হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, সিম্পল ভাবে কোশ্চেন সলভ করা হলো, খুবই বেসিক মেথড। প্রথমে যা ছিল তার 8% বেড়ে গেল, মানে 108/100 দিয়ে গুণ,
যা ছিল তার 10% বেড়ে গেল, 110/100 দ্বিগুণ, পরেরটা 112/100 দিয়ে গুণ করে কাটাকুটি করা। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এ একটি কাজ 20 দিনে, বি সেই কাজটা 30 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে কাজটা শুরু করলে কত দিনে কাজটা শেষ হবে? দেখো এই টাইপের কোশ্চেন এইভাবে সলভ করতে হয়। এ একটা কাজ কমপ্লিট করতে 20 দিন সময় নেয়, আর বি সেই কাজটা কমপ্লিট করতে 30 দিন সময় নেয়। তোমরা কি করবে, আগে এই দুটো সংখ্যার লসাগু করবে। 60, এই 60টাকে বলা হয় মোট কাজের পরিমাণ। তারপর এফিসিয়েন্সি বের করতে হয়। এ 20 দিনে 60 ইউনিট যদি কাজ করে তাহলে একদিনে 3 ইউনিট করে কাজ করবে, আর বি একদিনে 2 ইউনিট করে কাজ করবে। এভাবে তারা একদিনে 5 ইউনিট করে কাজ করছে একসাথে। 60 ইউনিট কাজের জন্য কতদিন লাগবে তাহলে? এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে 60 ইউনিট কাজ এক এক দিনে যদি 5 ইউনিট করে কাজ করে তাহলে 12 দিনে কাজ কমপ্লিট হবে। তাহলে একসাথে কাজ করলে কাজ 12 দিনে কমপ্লিট হবে। তাহলে আনসার হবে অপশন ডি এরটা। দেখো এই মেথডে তোমরা করতে পারো, অথবা যদি এরকম টাইপের কোশ্চেন দেখতে পাও তাহলে তোমরা ডিরেক্ট এই ফর্মুলাটা লাগিয়ে দেবে, x × y/x + y। তখন এলসিএম করার প্রয়োজন পড়বে না, কিন্তু এই ফর্মুলাটা আমরা তখনই কাজে লাগাতে পারবো যখন দুজন ব্যক্তি থাকবে এ আর বি। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? 20 × 30, নিচে 20 + 30, তাহলে উপরে হচ্ছে কত? 600, আর নিচে হচ্ছে 50। কাটাকুটি করো, দেখো চলে আসবে হচ্ছে 12। তাহলে 12 দিনে কাজ কমপ্লিট হবে যদি তারা একসাথে কাজ কমপ্লিট করে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, সিমিলার টাইপ প্রশ্ন, সিমিলার চ্যাপ্টার। এ আর বি একসাথে একটা কাজ 12 দিনে করতে পারে, মানে একসাথে কাজ করলে 12 দিনে শেষ হয়, আর বি একা কাজ করলে 30 দিনে কমপ্লিট হয়। এ একা কাজ করলে কদিনে শেষ হবে? তাহলে আমরা আগে লসাগুর মতন করে কোশ্চেনটিকে সলভ করি। এ আর বি একসাথে কাজ করলে কাজ 12 দিনে কমপ্লিট হয়ে যায়, আর বি একা কাজ করলে কাজ 30 দিনে কমপ্লিট হয়। তাহলে এখানে এদের দুজনকার লসাগু নিয়ে নাও। 12 আর 30-এর লসাগু হচ্ছে 60, এই 60টা হচ্ছে মোট কাজের পরিমাণ। এবার এই 60টাকে একবার 12 দিয়ে ডিভাইড করে এফিসিয়েন্সি লিখবো 5, এই 60কে একবার 30 দিয়ে ডিভাইড করে এফিসিয়েন্সি লিখবো হচ্ছে 2। এই 5টা কার এফিসিয়েন্সি? এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি, আর এই 2টা হচ্ছে শুধু বি এর এফিসিয়েন্সি। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে এর এফিসিয়েন্সিকে 3 হতে হবে, কারণ 3 আর 2 মিলিয়ে তবে না এই 5টা এসছে। এর এফিসিয়েন্সি 3, কথার মানে হচ্ছে এ এক এক দিনে 3 ইউনিট করে কাজ করতে পারে। এরকম ভাবে টোটাল কাজ কমপ্লিট করতে এ একা কত টাইম নেবে? তাহলে এ একা টাইম নেবে হচ্ছে 60কে ডিভাইড করবো আমরা এর এফিসিয়েন্সি 3 দিয়ে, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 20 দিন সময় নেবে। তাহলে এ একা কাজ করলে কাজ 20 দিনে কমপ্লিট হবে। এটা ছাড়াও তোমার কাছে অল্টারনেটিভ উপায় রয়েছে, সেটা হচ্ছে x × y/x - y। যখন তুমি দেখবে যে দুজনকার একসাথে ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন 12 দিন, আর একজনকার ইনফরমেশন দেওয়া হয়েছে অপরজনেরটা বের করতে দিচ্ছে, তখন তুমি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেবে, x × y/x - y। তাহলে এখানে তোমরা দুটো নাম্বারকে পুট করে দাও, 30 × 12, নিচে 30 - 12, তাহলে 30 × 12 আর নিচে হচ্ছে কত? 18। 6 দিয়ে কেটে দাও 3, 6 দিয়ে কেটে দাও 2, তাহলে 20 দিনে কাজ কমপ্লিট করতে পারবে এ একা। ঠিক আছে, তো দুটো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9, সময় দূরত্ব থেকে। বলছে একজন ব্যক্তি এম স্থান থেকে এন স্থানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে যাত্রা করেন এবং 6 ঘন্টা সময় নেন ওই দূরত্ব কভার করতে। তাহলে এখান থেকে ফার্স্ট লাইন থেকে আমরা বুঝতে পারছি যে যদি গতিবেগ এটা হয় আর সময় যদি এটা লাগে, তাহলে এম থেকে এন এর যে দূরত্বটা, সেই দূরত্বটা কত ছিল? এম থেকে এন এর দূরত্ব কত ছিল? দূরত্ব বের করতে গেলে আমরা কি করি? গতিবেগের সঙ্গে সময়কে আমরা গুণ করি। গতিবেগ দিয়ে দিয়েছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 15 কিলোমিটার যেতে পারে, এরকম 6 ঘন্টা সময় নিচ্ছে এই দূরত্ব কভার করতে। তাহলে 15-র সাথে 6 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 6 15 হয়ে যাবে কত? 90। তো 90 কিলোমিটার হচ্ছে দূরত্ব। এবার এই 90 কিলোমিটারটা বলছে যে যদি 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যদি ফেরেন তাহলে তার কত সময় লাগবে? তাহলে এই দূরত্ব যদি এই গতিবেগে ফেরেন তাহলে সময় কত লাগবে? এবার সময় বের করতে আমরা কি করি? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে, তাহলে দূরত্ব হচ্ছে 90, তাকে গতিবেগ 25 দিয়ে ভাগ করে দাও। তা 25 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5, 5 18 হচ্ছে 90, তাহলে 18/5, 18কে 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 3.6। 3.6 কি আওয়ার, 3.6 ঘন্টা। কিন্তু দেখো অপশনের মধ্যে 3.6 নেই, 3.6 কে আমাকে ঘন্টা মিনিটে কনভার্ট করতে হবে। দশমিকের আগে 3 আছে বলে সেটাকে আমরা তো 3 ঘন্টা বলবো। তারপর রয়েছে কি 0.6, 0.6 এটাও কিন্তু আওয়ার। 0.6 কে যদি তুমি মিনিটে কনভার্ট করতে চাও তাহলে 0.6 এর সঙ্গে তুমি 60 গুণ করে দাও, তাহলে 0.6
তার সাথে আমি যদি 60 গুণ করি তাহলে কত আসছে 360, আর দশমিক এখানে থাকার জন্য জিরোটা কেটে যাবে, তাহলে 36 মিনিট। তাহলে আনসার হলো 3 ঘন্টা 36 মিনিট। অপশন ডি তে রয়েছে 3 ঘন্টা 36 মিনিট, রাইট আনসার অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে একটা গাড়ি 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে, এটি 180 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো এই যে দূরত্বটা দেওয়া আছে এটা মিটারে দেওয়া আছে, আর গাড়ির যে গতিবেগটা দেওয়া আছে সেটা কিমি প্রতি ঘন্টায় দেওয়া আছে, মানে কিমি পার আওয়ারে দেওয়া আছে। তো এটাকে আমাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 72-এর সাথে গুণ করতে হবে হচ্ছে 5-এর 18। মনে রাখবে এটা, যে কিমি পার আওয়ার তাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে এই ফ্র্যাকশনটা দিয়ে গুণ করতে হয় 5/18। তো গুণ করার পর কত আসছে, 4 কত 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। এবার এই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব হচ্ছে কত সময় নেবে, তাহলে 9 সেকেন্ড সময় লাগবে। অপশন এ হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 11। 10 জন ছাত্রের গড় ওজন 50 কেজি, যদি তাদের শিক্ষকের ওজন যোগ করা হয় তাহলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। শিক্ষকের ওজন কত? দেখো 10 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50, শিক্ষকের ওজন যখন যোগ করা হচ্ছে গড়টা 50 কেজির জায়গায় 51 কেজি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ শিক্ষকের ওজন 50 কেজির কি ছিল, বেশি ছিল, মানে ওই 10 জনের যা গড় ছিল তার থেকে বেশি ছিল শিক্ষকের ওজন, যার জন্য কি হচ্ছে, যখন তুমি ওভারঅল গড় বের করতে যাচ্ছ 10 জন ছাত্রের সঙ্গে শিক্ষককে, তখন গড় ওজন 1 কেজি বেড়ে যাচ্ছে। তাহলে শিক্ষকের ওজন 50 কেজির কি ছিল, বেশি ছিল। এবার কতটা বেশি ছিল, যখন 1 কেজি বাড়ছে তখন দেখো টোটাল পার্সন হচ্ছে 10 জন ছাত্র আর একজন শিক্ষক মিলিয়ে 11 জন, তাহলে 11 জনের প্রত্যেকের 1 করে বেড়েছে, তাহলে 11 ইন্টু 1 বছর, মানে 11 বছর আরো এক্সট্রা। 50-এর সঙ্গে 11 যোগ করলে কত হয়, 61। তার মানে শিক্ষকের বয়স ছিল হচ্ছে 61 কেজি। আচ্ছা বয়স না, এটা ওজন দেওয়া আছে, 61 কেজি হবে আনসার। ঠিক আছে, একই জিনিস একই সিস্টেম। তাহলে 50 কেজি প্লাস আরো 11 কেজি, 61 কেজি হবে হচ্ছে আনসার। শিক্ষকের ওজন হবে 61 কেজি। নেক্সট কোশ্চেন নাম্বার 12। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়ান লাইনার কোশ্চেন হয়তো, ইম্পর্টেন্ট টাইপ প্রশ্ন এগুলো। বলছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো স্বাভাবিক সংখ্যার শুরু হয় হচ্ছে 1 থেকে, 1 2 3 4 5 6 এই করে করে স্টার্ট হবে, আর 50টা স্বাভাবিক সংখ্যা মানে 50-এ গিয়ে শেষ হবে। এবার এদের গড় নির্ণয় করতে বলেছে, মানে তোমার কাজ হবে হচ্ছে প্রথম সংখ্যার শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। যখন এরকম স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে বলবে তুমি কি করবে, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা হচ্ছে 50, তাকে যোগ করবে আর তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তার গড় পেয়ে যাবে। তাহলে 51-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 25.5 হয়। তাহলে 25.5 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। অপশন ডি এরটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13। একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, তিনি 40% আপেল বিক্রি করেন। দেখি বোঝা যাচ্ছে 40% যদি আপেল বিক্রি করে তাহলে তার হাতে 60% আপেল পড়ে থাকছে। এখনো 420টি আপেল তার কাছে আছে, তাহলে যেটাই 60%, সেটাই হচ্ছে 420। জানতে চাওয়া হয়েছে কি মোট আপেলের সংখ্যা কত ছিল, তাহলে শুরুতে তার কাছে কত আপেল ছিল, মানে 100% মানে কত, ছোট ছোট ক্যালকুলেশন এইরকম 420/60 × 100। তো গ্রুপ সিডি এর পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, খুব একটা হার্ড লেভেল তো আসবে না। তাহলে 700। ঠিক আছে, 700 হয়ে যাবে অপশন বি তে, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 14। একটি পরীক্ষায় 5 নম্বর হলো 35%, একজন ছাত্র 210 নম্বর পেয়ে 70 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষার মোট নাম্বার কত ছিল? মোট নাম্বার মানে সর্বোচ্চ নাম্বার কি ছিল? দেখো পাস করতে গেলে 35% দরকার, আর একজন ছাত্র কি পেয়েছে, 210 পেয়েছে কিন্তু 70 নম্বরের জন্য ফেল করে গেছে। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে 210 পেলে পাস করা যায় না, আরো 70 পেতে হবে তবে পাস করে, মানে 280 পেলে পাস। তার মানে যেটা 35% সেটাই হচ্ছে 280। চেয়েছে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার, মানে আবার 100% মানে 280/35 × 100। 7 দিয়ে কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার 800। 800 এক্সাম, অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 15। একটি পণ্য এত টাকায় কিনলো আর এত টাকায় বিক্রি করলো, এর কত শতাংশ লাভ হলো? লাভের হার বের করতে আমরা কি করি, আগে কত টাকা লাভ হচ্ছে দেখি।
এত টাকায় কিনেছে আর এত টাকায় সেল করছে, তাহলে ক টাকা লাভ হচ্ছে দেখে নাও। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে 576, এখান থেকে মাইনাস করবো 384, 192 এত টাকা লাভ করছে। আর এত টাকা লাভ যে করছে, কার উপর লাভ করছে? ইনভেস্টমেন্ট এটা ছিল। তাহলে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হয়ে যাবে কত টাকা প্রফিট করছি, নিচে আসবে হচ্ছে ক্রয় মূল্য বা সিপি বা যে দামে কেনা, তার সাথে গুণ হবে হচ্ছে 100। তাহলে প্রফিট হচ্ছে 192, সিপি হচ্ছে 384, তার সাথে গুণ হয়ে যাবে হচ্ছে 100। এটা ক্যান্সেল আউট করলে আসছে কত? 2, আর 2 আর 100 ক্যান্সেল আউট করলে আসছে কত? 50। তাহলে আমি কি বলবো? এখানে 50% তার প্রফিট রয়েছে। তাহলে আনসার অপশন 8টা হবে রাইট। নেক্সট কোশ্চেনে আসা যাক, কোশ্চেন নাম্বার 16। দেখো, কোনো পণ্যের বিক্রয় মূল্য যখন দ্বিগুণ হয়ে গেল, লাভ 4 গুণ হয়ে যায়, প্রাথমিকভাবে শতকরা কত লাভ ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। বলছে যে কোনো পণ্যের বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়, তাহলে লাভ তার কি হয়ে যায়? 4 গুণ হয়ে যায়। তাহলে এখানে প্রাথমিকভাবে শতকরা কত তার লাভ হয়েছিল। দেখো, এটাকে যদি তুমি সলভ করতে চাও, একটা উপায় আছে হচ্ছে অপশন টেস্ট। আর অপশন টেস্টটা এখানে সব থেকে ভালো উপায় যদি তুমি তাড়াতাড়ি করতে চাও। বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে গেলে লাভ 4 গুণ হয়ে যাবে, প্রাথমিকভাবে শতকরা কত লাভ ছিল। দেখো, এখান থেকে আমি একটা অপশনকে চুজ করছি। প্রাথমিকভাবে আমি মনে করলাম 100% তার লাভ ছিল। দেখা যাক 100%টা কারেক্ট আনসার কিনা। দেখো, প্রাথমিকভাবে আমি যদি ধরে নিই যে 100% তার লাভ ছিল, তাহলে আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতে কি লিখবো? 100 টাকায় কেনা আর 100% লাভ মানে হচ্ছে 200 টাকায় বিক্রি, ডবলে বিক্রি। 100% লাভ কথার মানে কি? যে দামে কেনা তার ডবল দামে বিক্রি, সেটাকে আমরা কি বলি? 100% প্রফিট। তাহলে আমি যদি 1 টাকায় কিনি, তাহলে আমি 2 টাকায় বিক্রি করব, তখন আমি কি পাবো? 100% প্রফিট পাবো। প্রাথমিকভাবে যদি আমার 100% প্রফিট হয়, তারপরে এখানে স্টেটমেন্টে কি বলছে? কোন পণ্যের বিক্রয় মূল্যকে দ্বিগুণ করে দাও। দেখো, বিক্রয় মূল্য ছিল কত? 2, তাকে আমি দ্বিগুণ করে বসাই 4। ক্রয় মূল্যে কোনো চেঞ্জ করো না, ক্রয় মূল্য যেমন আছে তেমন। দেখো লাভটা 4 গুণ হচ্ছে কিনা। এখানে লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে, আর এখানে লাভ কত হচ্ছে? 3 টাকা তার লাভ হচ্ছে। লাভ তো তার 4 গুণ হলো না। তাহলে যে অপশন ধরেছে সেই অপশন রাইট অপশন না। অন্য অপশন ধরো তুমি 50%টাকে ধরলে। আর 50% যদি লাভ হয়, তাহলে আমি এখানে একটু চেঞ্জ করে করছি। চলো আমি পরের লাইনে করছি। এটা তাহলে হলো না, আমি কেটে দিলাম এটা। নেক্সট, সিপি আর এসপি। দেখো, 50% লাভ মানে হচ্ছে 100 টাকায় কেনা, 150 টাকায় বিক্রি। কি বললাম? 100 টাকায় কেনা, 150 টাকায় বিক্রি। তুমি চাইলে এটাকে ছোট করতে পারো, নাও করতে পারো, তোমার চয়েস। নেক্সট হচ্ছে যখন আমি এসপিটাকে, এটা হচ্ছে 150, যখন আমি এসপি বা বিক্রয় মূল্যকে ডবল করে লিখবো, মানে 300 লিখবো, আর এই জায়গায় সিপি তো 100ই থাকবে। একবার দেখে না এখানে কত টাকা তার লাভ আছে। এখানে 50 টাকা লাভ আছে, আর এখানে ক টাকা লাভ আছে? এখানে তো 200 টাকা লাভ আছে। তাহলে 50 টাকা দেখো 4 গুণ, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে আনসার হয়ে যাবে অপশন ডি এরটা। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আমি দেখলাম যে স্যাটিসফাই করে যাচ্ছে এই স্টেটমেন্টের সাথে। যখনই তুমি বিক্রয় মূল্যটাকে ডবল করে লিখছো, লাভটা কি হয়ে যাচ্ছে? আগে যা ছিল লাভ, তার 4 গুণ লাভ হয়ে যাচ্ছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 17। এই ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটা? দেখো, প্রত্যেকটা ভগ্নাংশই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এই ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ খুঁজতে আমি এক কাজ করতে পারি। এখানে তুমি ভাগ করে দিতে পারো, বা চলো আমরা ডিফারেন্স গুলোকে সেম করে আনসার বের করি। তাহলে 3-এর 7 আছে, 7-এর 10 আছে, 11-র 15 আছে, আর 13-র 20 আছে। ঠিক আছে, দু রকমভাবে করা যায়। একটা খুব সহজ উপায় হচ্ছে কিনা যে ক্রস মাল্টিপ্লাই করে আমরা একটা ভগ্নাংশকে এলিমিনেট করে আনসার বের করতে পারি। যেমন বৃহত্তম ভগ্নাংশ হয়েছে, এক কাজ করে আমরা ক্রস গুণ করি। এই দুটো ভগ্নাংশের মধ্যে কে ছোট আগে দেখে নিই, সেটা কাটিয়ে দিই। তাহলে এইভাবে ক্রস গুণ করতে হয়। 10 × 3, 3 10 কত? এখানে 30 হবে, আর 7 7 এটা হচ্ছে 49। তাহলে এই ভগ্নাংশটা হয়ে গেল ছোট। আবার বলছি, ভালো করে শোনো। 10 আর 3 গুণ হলো, 3 10 হলো কত? 30, এর মাথায় 30 রয়েছে, আর 7 7 কি রয়েছে? 49, এর মাথায় 49 রয়েছে। তাহলে এই ভগ্নাংশটা বড়, যেহেতু এর মাথায় বড় সংখ্যা রয়েছে। তাহলে এই ভগ্নাংশটা ছোট যেহেতু, তাই এই ভগ্নাংশটা তো আনসার কখনোই হবে না। এবার এই দুটোর মধ্যে আমি যখন চেক করব, তখন আবার আমি ক্রস গুণ করব। 7 15 কত? 105, তাহলে এর মাথায় রয়েছে 105, আর এর মাথায় রয়েছে কত? 110। তাহলে 105 তো ছোট, তাহলে এটা কখনো আনসার হবে না। নেক্সট, এটা
তাহলে এটা গুণ করো, এটা হচ্ছে কত 220, এদিকে গুণ করলে হয় কত 220, আর এটা গুণ করলে কত আসছে 196, 195। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি ছোট, আর এটা হয়ে গেল বড়, তার মানে এটা কেটে গেল, তাহলে আনসার হয়ে যাবে 11-15, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলছে 1-2 আর 3-5 মধ্যে অবস্থিত একটা ভগ্নাংশ নির্ণয় করো। চারটা অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে থেকে তোমাকে একটা ভগ্নাংশকে চুজ করতে হবে। দেখো 1-2 আর 3-5 মধ্যে কে বড় আর কে ছোট একবার দেখে নি। তাহলে 1-2 আর 3-5 এই দুটোর মধ্যে কে বড় আর কে ছোট একবার দেখে নি। ক্রস গুণ করে দেখো 5-1 কত 5, আর এখানে 3 দুগুণে 6, তাহলে এটা বড় এটা ছোট। তাহলে আমাকে এটার থেকে বড় একটা ভগ্নাংশ দেখতে হবে, এটার থেকে ছোট একটা ভগ্নাংশ দেখতে হবে, যেটা অপশন থেকে আমাকে চুজ করতে হবে। তাহলে আমি ভাবলাম এটা হচ্ছে এই দুটোর মাঝামাঝি কোন একটা ভগ্নাংশ, ভেবে দেখি যে সেট করতে পারি কিনা। এখানে আমি যদি 31-48 লিখি, তাহলে আমাকে তো দেখাতে হবে যে 31-48টা এটার থেকে বড় আর এটার থেকে ছোট। তাহলে দেখা যাক, গুণ করলাম 48-48, আর এদিকে 31 দুগুণে কত 62, তাহলে এটা এটার চেয়ে তো বড় হলো। এবার তো দেখাতে হবে এটার থেকে ছোট কিনা। 5 আর 31 গুণ করলে কত হয় 155, আর এটা 48-এর সাথে 3 গুণ করলে কত হয় অনেকটাই ছোট হয়, 155 ওপরে যাবে না, ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা সেট হচ্ছে না, তাহলে এটা এখানে সেট হচ্ছে না, এটা আমি কেটে দিলাম এখান থেকে। নেক্সট 7-10, আমি যদি হাফ আর এখানে 3-5 লিখে মাঝখানে যদি 7-10 লিখি, এবার তোমরা দেখো এখানে সেট হচ্ছে কিনা। দেখো এখানে 10 আর এখানে 14, এটা তো সেট হয়ে গেল। এবার এদিকে দেখো 5-7 কত 35, আর এটা হচ্ছে 30, তাহলে এটা ছোট হয়ে গেল এটা বড় হয়ে গেল, এমন হলে হবে না, তাহলে এটাও সেট হলো না। নেক্সট এটা তুমি দেখো সেট হচ্ছে কিনা, হাফ রয়েছে, 3-5 রয়েছে, আর কি রয়েছে 26-47। দেখো 47 এখানে 47, আর 26 দুগুণে কত এটা 52, তাহলে এদিকে 47 রয়েছে, এদিকে 52 রয়েছে, তাহলে এটা এটার থেকে বড়, এটা সেট হয়েছে। এবার এটা সেট হচ্ছে কিনা একবার দেখে নাও, এটা গুণ করলে আসছে কত 130, আর এটা গুণ করলে কত হয় 130-এর কম, 3-7 কত 21-এর 1, না 130-এর কম না 130-এর বেশি, কত আসছে এটা 12-13-14, 141, আর এখানে কত আছে 130। হ্যাঁ সেট হয়ে গেছে। দেখো এখানে এই ভগ্নাংশটি এটার থেকে কি ছোট হয়ে গেছে, আর এই ভগ্নাংশটি এটার থেকে বড় হয়ে গেছে, তাহলে এই 26-47 এটাই কিন্তু এই দুটোর মাঝামাঝি কোন একটা ভগ্নাংশ, তাহলে আনসার হয়ে যাবে অপশন সি এর। তাহলে এইভাবে অপশন চেক করতে হবে, কারণ এর মাঝে বহু ভগ্নাংশ রয়েছে, তার মধ্যে থেকে একটাকে চুজ করতে হবে। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনকে তোমাকে এইভাবে চেক করতে হবে। নেক্সট, কত বছরে 1900 টাকা বার্ষিক 7% সরল সুদের হারে এত টাকা সুদ পাবে। তাহলে 1900 টাকার উপর এত টাকা সুদ চাই, 7% হচ্ছে সরল সুদের হার। তাহলে এসআই ইকুয়াল টু সিম্পল ফর্মুলা আমরা জানি, এসআই ইকুয়াল টু কি পি আর টি বাই 100 হবে। পি এর ভ্যালু দেওয়া আছে প্রশ্নে 1900, এসআই এর ভ্যালু দেওয়া আছে 798, ইন্টু আর এর ভ্যালু দেওয়া আছে 7, টি এর ভ্যালু জানি না, বাই 100। এটা কাটাকুটি করো, 7-7-14-98, 100 এই দুটো শূন্য কেটে গেল, এটা 6 দিয়ে পুরোপুরি কেটে যাবে, তাহলে টি ইকুয়াল টু হয়ে গেল 6, তাহলে 6 বছর সময় নেবে। অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। সিম্পল এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100 ফর্মুলা। নেক্সট আরো একটা সরল সুদের প্রশ্ন, বলছে যে 10% সরল সুদের হারে কত টাকা 3 বছরে সুদে আসলে এত টাকা হবে। এটা কিন্তু সুদ আসল, একটু ভালো করে শুনবে। 10% যদি সরল সুদের হার হয় আর 3 বছর ধরে তুমি টাকা বাড়াও, তাহলে এখানে তুমি 30% ইন্টারেস্ট পাবে, 30% ইন্টারেস্ট পাবে। 10% করে 3 বছরে 30% ইন্টারেস্ট পাবে। আমার নিজের টাকা 100%, আমি যদি 30% ইন্টারেস্ট পাই, তাহলে আমার টাকাটা সুদে আসলে 130% হয়ে যাবে। সে 130%-এর ভ্যালু হচ্ছে 7800। চেয়েছে কি কত টাকা, মানে আসল, আসল জানতে চাইছে, মানে 100% মানে কত সেটা বের করতে হবে। কত আসবে, এটা 6-13-78 হয়, তাহলে 6000 টাকা চলে আসবে। ক্যালকুলেট করে দেখবে 6000 টাকা হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশন এ। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের। আমি 20টা প্রশ্ন সলভ করে তোমাদের দেখালাম, তোমাদের এরকমই এক্সামে কিন্তু প্রশ্ন আসবে, 20টা করে প্রশ্ন, আর প্রত্যেকটা কোশ্চেনকেই তোমাকে কিন্তু করতে হবে কারেক্ট। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তোমরা নেক্সট ভিডিও আরো দেখতে পাবে, ঠিক আছে, এই সিডির এক্সামের ওপর আরো বিভিন্ন প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড কিপ লার্নিং।